আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারি হলেও চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কোটা বিরোধী আন্দোলন পরবর্তী বাংলাদেশে সহিংসতার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ মিলার। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, কারফিউ এবং সাধারণ ছুটিকে কেন্দ্র করে গেল এক সপ্তাহ পুরোপুরি অচল ছিল রাজধানী। সরকারি বেসরকারি সহ সব অফিস আদালতের পাশাপাশি বন্ধ ছিল শপিং মল, দোকানপাট, বন্ধ ছিল ইন্টারনেট। এ সময়ের মধ্যে ঢাকা সহ বিভিন্ন এলাকায় ঘটে গেছে ভয়াবহ সহিংসতা। এই সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সেই সাথে সেনাবাহিনীর টহলে ইউএন এর লোগো লাগানো সাঁজোয়া যান ব্যবহারে কড়া বার্তা দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন, ছাত্ররা কিন্তু বলে দিয়েছে আমরা আবার আন্দোলন করব, আমাদের দাবি আপনি মানতে পারেননি। সেই সাথে ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর অংশ বেশি দেখে কিন্তু আপনারা বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটি কোন বিষয়ে হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। সেই সাথে জাহিদটাকে কিন্তু কিছু চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে, যে বিষয়গুলো আপনারা দেখলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা এখানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটিকে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপন অনুমোদন করেন। প্রজ্ঞাপন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সরকার সর্বোচ্চ আদালতের রায় প্রতিপালন করেছে। রায়ের কিছুই পরিবর্তনের ক্ষমতা আমাদের নেই। তারা যেভাবে দিয়েছেন আমরা সেভাবেই প্রতিপালন করেছি। এর বাইরে যাওয়ার কোনো ইচ্ছাও আমাদের নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 9ম থেকে 20তম গ্রেডের চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সাধারণ বা মেধার ভিত্তিতে 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা সংরক্ষিত থাকবে। তবে প্রজ্ঞাপন জারি হলেও চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সরকার প্রজ্ঞাপন জারির আগে যত রক্ত ঝরেছে, যত লাশ পড়েছে, এটা অনাকাঙ্ক্ষিত, এর জবাব দিতে হবে। এ সময় একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল। সংলাপ ছাড়া আমরা এই প্রজ্ঞাপনকে চূড়ান্ত সমাধান বলে ধরে নিচ্ছি না। তাই আমরা নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ চাচ্ছি। কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, এজন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিচারের দাবি জানিয়ে আরও বলেন, এই প্রজ্ঞাপনের সঙ্গে কিন্তু আন্দোলন সম্পর্কিত নয়। আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি না। আমাদের সঙ্গে যে জনগণ নেমেছে তাদের দাবি দেওয়া, তাদের যে হতাহত, তার সুস্পষ্ট বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। বিকাল 5টায় শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দোলনে আহত সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্র্যাকডাউন সৃষ্টি করা হয়। শিক্ষার্থীদের হল থেকে বিতাড়িত করা হয়, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করা হয়। এই পরিস্থিতির সুযোগে আন্দোলনকে নস্যাৎ করার জন্য একটি চক্র অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় এবং জানমালের ক্ষতি করে। এই দায় সরকারের। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোকে দায়ী করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চেয়েছি। আমাদের দাবি পেশকে সংলাপ বলে উল্লেখ করা হয়েছে। এত রক্ত পেরিয়ে সংলাপে যাব না। ছাত্রলীগ, যুবলীগ যে হত্যা চালিয়েছে তার বিচার চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করেছি, সেখান থেকে শেষ করতে চাই। সমন্বয়ক সার্জিস আলম 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, আমরা জরুরি ভিত্তিতে 4টি দাবি জানিয়েছিলাম, কারণ এই 4 দাবি পূরণ না হলে 8 দাবি নিয়ে আলোচনা করেও লাভ নেই। আমরা 2 দিনের আলটিমেটাম দিচ্ছি এই 4টি জরুরি দাবি পূরণের। এগুলো হলো, ইন্টারনেট সচল করতে হবে, কারফিউ তুলে নিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে আবাসিক হল খুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং আমাদের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন বলেন, শুনেছি আমার ছেলেকে গুম করা হয়েছে। আমি মর্গে খোঁজ নিয়েছি, পাইনি। আমি আমার ছেলের সন্ধান চাই। কোটা বিরোধী আন্দোলন পরবর্তী বাংলাদেশে সহিংসতার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে দেশটি।
স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ মিলার। প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সাবের ওরফে সাবিরুল হক তালুকদার ওরফে জ্যাকব মিল্টন বেশ কয়েকটি প্রশ্ন করেন। তার প্রশ্নগুলো হচ্ছে, গতকাল আমি আপনাদের জানিয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। গতরাতে জানতে পারলাম জাতিসংঘের লোগো সম্বলিত ট্যাঙ্ক ও গাড়ি ব্যবহার করা হচ্ছে এবং তারা জাতিসংঘের লোগো বহনকারী গাড়ি থেকে গুলি চালিয়ে নিরীহ ছাত্রদের হত্যা করছে। এছাড়াও হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ নাগরিকদেরও হত্যা করা হচ্ছে। দেখে মনে হয় দেশটি যেন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, তারেক রহমান নামে আরেকজন নেতা এবং জোনায়েদ সাকি ও অপরজন আবু আদনান তোহা সবাইকে সরকারি বাহিনীর সদস্যরা অপহরণ করেছে। ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি বাহিনী এই সুযোগের সদ্ব্যবহার করছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে হত্যা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন, কারণ প্রকৃত কি ঘটছে বিশ্ব তা দেখতে পাচ্ছে না। আমি জানি ইন্টারনেট না থাকার কারণে ইউরোপ স্যাটেলাইট এবং আমেরিকান স্যাটেলাইট ছবি তুলতে পারে। And American satellite cannot take the picture because there is no internet. And I have third question, if you allow me. Do you think America, other than showing concern and expect something, do you think that country is on the right direction? পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা জ্যাকব মিল্টনের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, So I think that what we as the United States have আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র হিসাবে আমরা সবসময় যা করেছি এবং আমার বলা উচিত আমাদের সর্বোত্তম সময়ে আমরা সবসময় যেটা করেছি তা হলো বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে কথা বলা। আমরা নিশ্চিত করতে চাই এবং স্পষ্টভাবে বলতে চাই বিশ্বের যেসব দেশ গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করেছে সেসব দেশ সবচাইতে শক্তিশালী হয় এবং আমরা এটাই অনবরত করে যাচ্ছি। এটি আমাদের সবচেয়ে বড় শক্তি এবং এটি আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিচালনা করতে থাকবে। Do you think Hasina Sheikh and the authorities এ সময় জ্যাকব মিল্টন জানতে চান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সরকার যা করতে বলছে শেখ হাসিনা তা শুনছেন বলে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র মনে করেন কিনা। European governments are asking them to do? জবাবে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, So we will continue to make our priorities clear. আমরা আমাদের অগ্রাধিকারগুলো স্পষ্ট করতে থাকব। আমরা আমাদের মূল্যবোধ স্পষ্ট করার কাজ চালিয়ে যাব। স্বাধীন সার্বভৌম দেশগুলো তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে থাকে। আমরা যা করতে পারি তা হলো মৌলিক স্বাধীনতার প্রশ্নগুলো, গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন, মানবাধিকার প্রশ্নগুলোর কাছে যাওয়ার সঠিক উপায় বের করার জন্য দেশগুলোকে চাপ দেয়া এবং সেই পথে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের উপর প্রভাব ফেলতে পারি বলে আমরা বিশ্বাস করি। আর এটাই আমরা চালিয়ে যাব। To urge them along that path, and that's what we'll continue to do. এর জবাবে জ্যাকব মিল্টন আরেকটি প্রশ্ন করেন। তার প্রশ্নটি ছিল, Would you like to make a comment that they're using আপনি কি একটি মন্তব্য করতে চান যে তারা সামরিক যান হুমভিজ এবং ট্যাঙ্কে জাতিসংঘের লোগো ব্যবহার করছে এবং তারা সেই গাড়ি থেকে বেসামরিক লোকদের উপর গুলি চালাচ্ছে এবং হাজার হাজার মানুষ নিহত হচ্ছে? কেন তারা জাতিসংঘের লোগো ব্যবহার করছে? using United Nations logo? জবাবে ম্যাথিউ মিলার বলেন, So I'm not aware of that specific. আমি ওই সুনির্দিষ্ট রিপোর্ট সম্পর্কে জানি না। আমি মনে করি জাতিসংঘের কাছে এই বিষয়টি আপনার উত্থাপন করা উচিত। তবে আমি বলবো, আমি যেমন স্পষ্ট বলেছি, শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার আমরা নিন্দা করি। প্রতিবাদকারীদের তাদের মত প্রকাশের মৌলিক স্বাধীনতা, বাক স্বাধীনতার মৌলিক স্বাধীনতা পালন করতে দেওয়া উচিত এবং একই সাথে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার জন্য আমরা আহ্বান জানাই। Determine how we as a nation can move forward in a way that serves the American people. আন্তর্জাতিক ডেস্ক। ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই বিপর্যয় দেশের জন্য যেমন আওয়ামী লীগের জন্য একটা বিপর্যয় তো বটেই। গত 15 বছর অলমোস্ট তেমন কোনো চ্যালেঞ্জ ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে আওয়ামী লীগ তারা মনে করেছিল যে কোনো সমস্যাই তাদের আর সমস্যা না, তারা সব কিছু খুব সহজে সামলে উঠতে পারবে। কেউ কেউ ভাবতে পারে যে সমস্যাটা একটু চাপ গেলেও তারা সামলে উঠেছে। আমি মনে করি না আওয়ামী লীগ আসলে এই সমস্যাটা সামলে উঠতে পারবে না বলে আমি বিশ্বাস করি। কেন সেটা বিশ্বাস করি, কেন এটা আওয়ামী লীগের পতনের শুরু, আমি খুব দ্রুত এটা নিয়ে কথা বলবো। কিন্তু এই যে চাপে পড়েছে, চাপে পড়ার পর একটা জিনিস আমরা খুব ইন্টারেস্টিংলি খেয়াল করতে পারবো, যদি খুব একাডেমিকলিও চিন্তা করি, আমি অ্যানালিসিস করার চেষ্টা করি, বাট আই গট মাই ওন অপিনিয়ন। আমার একটা পরিচয় আছে, আমি সরকার বিরোধী অ্যাক্টিভিস্টও। কিন্তু সেটাকে সরিয়ে রেখে যদি আমরা একটু খেয়াল করি যে আওয়ামী লীগ এই চাপে পড়ে তার বয়ানে কতগুলো ডিজাস্ট্রাস ভুল করছে, আমি এই ভুলগুলো একটার পর একটা নিয়ে আসার চেষ্টা করবো। আজকেও একটা নিয়ে কথা বলি। মানে এই বয়ানটাকে, তাদের বয়ানকে তারা এস্টাবলিশ করার জন্য আমরা যারা পাল্টা বয়ান তৈরি করার চেষ্টা করি তাদেরকে রীতিমতো টিভি টক শোতে নিষেধ করে দেওয়া হয়েছে, আমরা কেউ ডাক পাচ্ছি না। যাই হোক, আপাতত এই মিডিয়াটা আছে, সেটা কতদিন আরবার ইন্টারনেট চালু থাকে এবং আমরা এটা করার মতো অবস্থায় থাকি কিনা সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে বিভৎসতা চালানো হয়েছে, যাতে অফিসিয়াল হিসাবে 200-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে, সেটাকে এস্টাবলিশ করার জন্য, সেটাকে এক ধরনের জাস্টিফাই করার জন্য তারা কতগুলো ন্যারেটিভ আনছে। একটা কথা বলে রাখা ভালো, অনেকে আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট সরকার বলেন, আমি সবসময় এটাকে অপোজ করি। হ্যাঁ, একটা ফ্যাসিস্ট সরকারের অনেক সময় অনেক ন্যারেটিভস লাগে, সেই ন্যারেটিভের উপর দাঁড়িয়ে থাকে। আওয়ামী লীগ একটা আপাদমস্তক মাফিয়া সরকার কায়েম করেছে বাংলাদেশে। মাফিয়াদের কোনো ন্যারেটিভ লাগে না, আসলে একেবারেই বিশ্বাস করি না। তবে এই সরকারটা কতগুলো ফ্যাসিস্টদের মতো কতগুলো টুল ব্যবহার করে তার মধ্যে তারা এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে এবং সে যেহেতু মাফিয়া হয়ে গেছে, সে আর ফ্যাসিস্ট না, তার এই ন্যারেটিভ তৈরির মধ্যেও ডিজাস্টারাস ভুল করছে। আমি সেই জায়গাটায় পরে আসবো। যেমন খেয়াল করি, এই যে ভয়ঙ্কর ম্যাসাকার করা হলো, মানে
200-র বেশি মৃত্যুর কথা বলা হচ্ছে, কয়েক গুণ মৃত্যু হবে, অনেকেই সেটা প্রেডিক্ট করছেন লজিক্যালি, বিভিন্ন সোর্সে আমাদের কাছে অনেক তথ্য আসছে। কিন্তু এই সংখ্যাটাকেও যদি আমরা ধরে নিই, কি বিভৎস সংখ্যা, কি বিরাট সংখ্যা। হাজার হাজার মানুষ ইনজিওর্ড হয়েছে নানা রকমভাবে। মেইন স্ট্রিম পত্রিকায় খবর আসছে, কারো পা কেটে ফেলতে হবে, কারো চোখ চলে গেছে, বুক ছাত্রা হয়ে গেছে, ছলরা গুলিতে, ইত্যাদি ইত্যাদি। আমাদের সামনে এই বিভৎসতাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, ওরা ছাত্র না, অন্য কেউ ঢুকে পড়েছে, বিএনপি জামাত, এবং তারা বস্তি থেকে টোকাই, তাদের ভাষায় ভাড়া করে এটা করিয়েছে। 100-200 টাকা ধরিয়ে দিয়ে করিয়ে দেওয়া যায়। মানে কি তাচ্ছিল্য, কিছু মানুষকে 100-200 টাকা দিয়ে এটা করিয়ে দেওয়া যায়। আমরা যদি একটা পাল্টা প্রশ্ন করি, তথাকথিত উন্নয়নের বাংলাদেশে 100-200 টাকা ধরিয়ে কিছু টোকাই, আমি এই শব্দটা বারবার বলতে চাই, এই বিভৎস নোংরা শব্দটা আওয়ামী লীগের লোকজন সমানে ব্যবহার করছে। তো 100-200 টাকা দিয়ে সে পুলিশের সাথে গোলাগুলির মধ্যে এসে দাঁড়ায়, জীবন দিয়ে দেয়। শাহাদার এই ন্যারেটিভটা আওয়ামী লীগের নিজের উন্নয়নের বয়ানকে শেষ করে দেয়, সে কিন্তু জানে না। এখানে 100-200 টাকা দিয়ে তুমি জীবন দেওয়াতে পারো কিছু মানুষকে দিয়ে। যাই হোক, এটাকে জাস্টিফাই করার জন্য রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ, এখন আবার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলে বিভিন্ন কিছু দেখানো হয়। এবং আজ প্রধানমন্ত্রী এরকম একটা স্থাপনা, মেট্রো রেলের একটা ভেঙে ফেলা স্টেশন দেখতে গেছেন। দেখতে গিয়ে তিনি খুবই আবেগাপ্লুত হয়েছেন, আমরা ভিডিও দেখেছি, উনি কথা বলেছেন, উনি একটা পর্যায়ে কেঁদে ফেলেছেন। হতেই পারে উনি এটা ওনার খুবই ইমোশনের একটা স্ট্রাকচার, এবং সেটা দেখে উনি আবেগাপ্লুত হয়েছেন, এবং এই রকম অকল্পনীয় ভ্যান্ডালিজম চালানো হয়েছে, তিনি জনগণকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বলছেন, ইত্যাদি ইত্যাদি। সো সরকারের চেষ্টার জায়গাটা আমি খেয়াল করেছি, সেতু ভবনও জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, সেতু ভবন নিয়ে খুব বেশি আলাপ অতটা আনা হয় না, কারণ সেতু ভবন সাধারণ মানুষ ব্যবহার করে না। আপনি বহু লুটপাট করে মেট্রো রেল তৈরি করেছেন, আমরা প্রচুর কথা বলেছি উইথ ডেটা। আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন বহু গুণ টাকা দিয়ে, বহু লুটপাট করে, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েরও টোল প্লাজায় আগুন জ্বালানো হয়েছে। এই জিনিসগুলো একটু বেশি সামনে আনার চেষ্টা করা হচ্ছে, এবং জনৈক আওয়ামী লীগের দামি এমপি সুযোগ পেলে পদ্মা সেতুও ভেঙে দিত, এই আলাপ আছেন। তার মানে যে জিনিসগুলো মানুষ মোটা দাগে ব্যবহার করছে, সেগুলোকে আপনি সামনে এনে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছেন, দেখো এগুলো ভেঙে ফেলছে, সো আমরা গুলি করে যে মেরে ফেলেছি এতগুলো মানুষকে, সেটা জায়েজ হয়ে গেছে। এই হলো তাদের মোটা দাগে ন্যারেটিভ। আমি দেখলাম টিভিতে জাস্ট বসে বসে সম্পদের ক্ষতি, মানে এতগুলো মানুষ বাংলাদেশের ইতিহাসে 3-4 দিনে 200-র বেশি মানুষ মারা যায় নাই, স্বাধীন পাকিস্তান আমলেও যায় নাই। আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে স্বাধীনতার আগে পরে 7ই মার্চে শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দেন, তখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাঙালি বিহারি, তাও বাঙালি বিহারি রায়ত, এবং ওখানে মানুষ মারা যাচ্ছিল, কিছু পুলিশের গুলিতেও মারা গেছে। কিন্তু রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে এই পরিমাণ মানুষ পাকিস্তান আমলেও মারা গেছে বলে আমি অন্তত নিশ্চিতভাবে মনে করতে পারছি না। তো আপনি ওই মৃত্যুগুলোকে আপনি লঘু করছেন, এটা দিয়ে লঘু করছেন কি দিয়ে, যে আপনার যেহেতু রাষ্ট্রীয় স্ট্রাকচার ভাঙছে, এবং যেহেতু সাধারণ মানুষ কিছু স্ট্রাকচার ব্যবহার করে, সেই জায়গাটায় তারা টাচ করার চেষ্টা করছে, কানেক্ট করার চেষ্টা করছে। আর সস্তা প্রাণ ছাত্ররা খুব একটা মারা যায় নাই, ন্যারেটিভ এরকম, ছাত্ররা কিছু মারা গেছে টোকাই। আমরা তাহলে একটা প্রশ্ন করি, আসলে আওয়ামী লীগের কাছে কতশো টোকাই বা কত হাজার টোকাইয়ের জীবনের মূল্য একটা মেট্রো স্টেশনের সমান বুঝতে হবে। তাদের কাছে মনে হয় এই স্টেশনগুলো বাঁচানোর জন্য শত শত বা হাজার হাজার, আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম 200 জন যারা মারা গেছে, আহত হয়েছে যারা, প্রত্যেকে আওয়ামী লীগের ভাষায় তারা টোকাই। সো আপনি এগুলো রক্ষা করার জন্য ইনডিসক্রিমিনেটলি গুলি করে মেরে ফেলতে পারেন, এই হচ্ছে আপনার ন্যারেটিভ। মজার ব্যাপার হলো, এটাই বলছিলাম যে প্রধানমন্ত্রী আজ মেট্রো স্টেশনে গেলেন, হাজার হাজার মানুষ আহত হয়ে পড়ে আছে, এর মধ্যে যারা এই আন্দোলনে পার্টিসিপেট করেছে তারা তো আছেই, এর বাইরে আপনি কোনো কাজে বেরিয়েছেন, আপনি ওদিক দিয়ে যাচ্ছিলেন, এরকম প্রচুর রিপোর্ট, 6 লাখ হয়ে গেছে, বাড়িতে বসে মারা যাচ্ছে শিশুরা। আপনি প্রধানমন্ত্রী খেয়াল করে উনি হসপিটালে যেতে পারতেন, আহতদের পাশে দাঁড়াতে পারতেন। আমি তাত্ত্বিকভাবে বলি, মানে হয়তো কথা কেউ বলবেন হুদাই কইতেছেন এসব, কিন্তু আমি জেনুইনলি মনে করি সেটা হচ্ছে এটি হওয়ার কথা ছিল। ধরলাম আমরা প্ররোচনা দিয়ে, ভুল কথা বলে, কিছু টোকাইয়ের হাতে 100-200 টাকা দিয়ে আপনি এদেরকে আনলেন করতে, তো ও আহত হলো, তো ও তো পথভ্রষ্ট হয়েছে। ইভেন ও যদি বিএনপি, জামাত বা শিবিরের এই ন্যারেটিভগুলিতে আনা হচ্ছে, যদি অ্যাক্টিভিস্ট হয়ে থাকে, যে মানুষটা আহত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে, তাদেরকে দেখাও তো প্রধানমন্ত্রীর জন্য ভুল কিছু না, উচিত। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদিও বহু সময় উনি ওনার বক্তৃতা বা ওনার কথাবার্তায় আমাদের কাছে ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে হয় না, তিনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, উনি আমাদের আপামর জনসাধারণের প্রধানমন্ত্রী না। যেই মানুষগুলো এই হয়েছে তাদের জন্য খুব সিরিয়াস ধরনের কোনো দুঃখ প্রকাশ, এই যে বললাম, দেখা যেতে পারতো, দেখছেন না। মজার ব্যাপার হচ্ছে আমরা এই ব্যাপারগুলো ধরতে পারছি, আমরা দেখছি, আমরা খেয়াল করছি, আমরা খেয়াল রাখছি, আমরা অনেকেই অলরেডি বলছি মানুষের জীবনের চাইতে মূল্যবান আর কিছুই হতে পারে না, সত্যিই পারে না। এই কথা আমরা বুঝি, প্রত্যেকে বুঝি, খুব ভালোভাবে বুঝি। প্রধানমন্ত্রী প্রায় বলেন প্রিয়জন হারানোর কষ্ট কতটা, এটা ওনার চাইতে আর কেউ বেশি জানে না। ট্রু, ওনার জীবনে যা ঘটেছে, ওনার ব্যক্তিগত জীবনে যা ঘটেছে, খুব অল্প মানুষের জীবনে এরকম ঘটে।
সকালে আপনি ঘুম থেকে উঠে জানতে পারেন আপনার পরিবার পুরো শেষ হয়ে গেছে। ট্রু। তাই যদি হয়ে থাকে, এই অন্য মানুষগুলোর যে স্বজন হারানোর বেদনা, তার ভাষ্যমতে তারই অনেক বেশি ভালো করে বোঝার কথা ছিল, ফিল করার কথা ছিল। এমন করে যদি ফিল নাও করতেন, অন্তত একজন প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ববোধের জায়গায় কিন্তু ওটা ছিল, কিন্তু সেটা করেননি। এবং পুরো ন্যারেটিভটা আজকে প্রধানমন্ত্রী মেট্রো রেলে যাওয়া এবং সেখানে কথা বলা দিয়ে আমাদের কাছে স্পষ্ট হলো যে এতদিন ধরে কেন বারবার স্থাপনার ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, মেট্রো রেল যেটা দিয়ে মানুষ বেনিফিটেড হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা দিয়ে মানুষ বেনিফিটেড হচ্ছে, সেটার উপর আঘাত এসছে এই ন্যারেটিভ আনার কেন চেষ্টা করা হয়েছে। শেষ কথা যেটা শুরুতে যেটা বলছিলাম যে এই সরকারের আসলে ন্যারেটিভ ফেল করারই কথা ছিল। আপনি যদি ফ্যাসিস্ট হতেন, আপনি ন্যারেটিভের ব্যাপারে মনোযোগী থাকতেন। আপনি গণতান্ত্রিক হলে তো ন্যারেটিভের ব্যাপারে আরও বেশি মনোযোগী থাকারই কথা। ক্রমাগত আপনাকে মাথায় চিন্তা রাখতে হবে কী করে আসলে মানুষের কাছে যাওয়া যায়, কোন ন্যারেটিভটা মানুষের সাথে কানেক্ট করা যায়, বা কথ্য ভাষায় কোন ন্যারেটিভ মানুষ খায়, এটা চর্চার মাধ্যমে বোঝা যেত। কিন্তু যে সরকারটা জাস্ট বিভৎস বর্বর বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে, সেই সরকার ন্যারেটিভ মানুষ খাচ্ছে কি খাচ্ছে না সেটা বোঝার জায়গাতেই আরও নাই। ওর যে ন্যারেটিভ হয় না, ওই ন্যারেটিভ যে মানুষ খায় না, ওটা বোঝারও জায়গা থেকে তারা বহু দূরে সরে এসছে। সাম্প্রতিক সময় আমরা ঠিক সেটাই দেখতে পাচ্ছি। মেট্রো রেলে গিয়ে প্রধানমন্ত্রী যাওয়া, সেখানে যা করা, এমনকি আওয়ামী লীগ এবং মিডিয়া যা বলানো হচ্ছে সব কিছুতে আমরা সেটা বুঝলাম। আরও বেশ কিছু এরকম ন্যারেটিভ নিয়ে তাদের ডিজাস্টারাস। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।